গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প গোদাবরী। পুনার বাঙালিরা রামকানাই বাবুকে এক ঘরে করেছে। বারোয়ারি পুজোয় চাঁদা আদায় করা ছাড়া তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। বছর 10 আগে প্রথম যখন আমি পুনায় আসি, তখন রামকানাই বাবুর সঙ্গে পরিচয় হয়েছিল। আমি নবাগত, তিনি এক ঘরে। দুজনেই বিকেলবেলা পেশোয়া পার্কে গিয়ে বসতাম। প্রথমে দূরে থেকে পরস্পরের দিকে আর চোখে তাকাতাম। ধুতি পরার ধরন থেকে দুজনেই দুজনকে বাঙালি বলে চিনতে পেরেছিলাম। তারপর আমি যেচে আলাপ করলাম। তিনি যেন স্বর্গ হাতে পেলেন। তার চেহারাটা মধ্যম আকৃতি এবং নীরের গোছের, দেখে মারাঠি বলে মনে হয়। বয়স 50-এর নিচে, রং ফর্সা, মুখে বসন্তের দাগ, চোয়ালের হাড় ভারী, মাথার কাঁচা পাকা চুল এত ছোট করে ছাটা যে টেরি কাটা যায় না। প্রথম আলাপের পর রোজই দেখা হতে লাগল। তারপর একদিন তিনি আমাকে নিজের বাড়িতে ধরে নিয়ে গেলেন। বাড়িটি তার নিজস্ব, নতুন তৈরি করিয়েছেন। ছোটখাটো ছিমছাম বাড়ি, চারিদিকে প্রকাণ্ড বাগান। দেখে ভারী পছন্দ হয়েছিল এবং বুঝেছিলাম যে রামকানাই বাবু পয়সাওয়ালা লোক। দার্জিলিং এর চায়ের সহযোগে প্রচুর খাইয়েছিলেন তিনি। বাংলাদেশের মিষ্টি পেয়ে পুলকিত হয়েছিলাম। তখন জানতাম না যে মিষ্টান্নগুলো তার বাড়িতে তৈরি। গোদাবরীকে তখনও দেখিনি, অর্থাৎ দেখেছিলাম, কিন্তু একদিন তিনি আমাকে নৈশ ভোজনের নেমন্তন্ন করলেন। আহারের পর একটু নিষিদ্ধ অনুপানের ব্যবস্থা ছিল। রাত্রি আন্দাজ 10:30টার সময় রামকানাই বাবু দ্রব্যগুণে মুক্তকণ্ঠ হয়ে পড়লেন। সরলতার প্রবল বন্যায় তার জীবনের কাহিনী বেরিয়ে এলো। অসামান্য অভিনবত্ব হয়তো নেই তার কাহিনীতে, কিন্তু শুনে বেশ আমোদ অনুভব করেছিলাম। যৌবনে রামকানাই বাবু বোম্বাই এসে ব্যবসা শুরু করেছিলেন। তীক্ষ্ণ বাণিজ্য বুদ্ধির ফলে তিনি অল্পকালের মধ্যে গুজরাটি মহলে আসর জাকিয়ে বসলেন। তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। এই সময় মহাযুদ্ধ বেঁধে গেল। তিনি দুহাতে টাকা লুটতে লাগলেন। মহাযুদ্ধ যখন শেষ হলো, তখন দেখা গেল তার ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে লাল হয়ে উঠেছে। কিন্তু ব্যাংক ব্যালেন্স যে পরিমাণে ফাঁপল, রামকানাই বাবুর শরীর সেই পরিমাণে চুপসে গেল। বোম্বাইয়ের যারা বহিরাগত বাসারে তারা জানেন, বম্বে স্টোমাক নামে একটা বিচিত্র রোগ আছে। এই রোগ যাকে ধরে, তার খেয়ে সুখ নেই, ঘুমিয়ে সুখ নেই, জেগে সুখ নেই। মনটা পাকস্থলীকে কেন্দ্র করে অহর্নিশ ঘুরপাক খেতে থাকে। ডাক্তারেরা তখন মাথা নেড়ে বলেন, যদি প্রাণত্যাগ করতে না চান তো স্থান ত্যাগ করুন। এ রোগের ওষুধ নেই। বেশিরভাগ লোকই স্থান ত্যাগ করেন। মহাযুদ্ধ যখন শেষ হলো, তখন রামকানাই বাবুর আয়ের রাস্তাও বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন, তুচ্ছাই, টাকা তো অনেক রোজগার করেছি, আর বেশি রোজগার না করলেও বাকি জীবনটা সুখে স্বচ্ছন্দে কেটে যাবে। এখন প্রাণটা রক্ষা করা দরকার। তিনি এক জ্যোতিষীর সঙ্গে দেখা করতে গেলেন। জ্যোতিষী মহাশয় রামকানাই বাবুর কুষ্ঠি দেখে ভারী খুশি। বললেন, আরে বা, এ যে পদে পদে রাজযোগ, রোজগার অনেক করেছেন, আর বেশি হবে না। এখন জীবন উপভোগ করুন। শুক্রের মহাদশা আরম্ভ হচ্ছে। স্ত্রী সুখ, ভোজন সুখ, বিশ্রাম সুখ সবই আপনি পাবেন। রামকানাই জিজ্ঞেস করলেন, আর শরীর সুখ? জ্যোতিষী বললেন, আপনি কেতুর দশায় শরীর কষ্ট পেয়েছেন, কিন্তু আর বেশি দিন নয়, শীঘ্রই শরীর নিরোগ হবে। রামকানাই জ্যোতিষীকে দক্ষিণা দিয়ে প্রফুল্ল মুখে ফিরে এলেন। তার সংসার খুবই সংক্ষিপ্ত। ছেলেপুলে নেই, কেবল তিনি আর তার স্ত্রী। বন্ধা স্ত্রীর সঙ্গে তার ব্যবহারিক ভালোবাসা ছিল। মনের দিক দিয়ে যে খুব প্রগাঢ় ঘনিষ্ঠতা ছিল তা নয়, কিন্তু স্ত্রী খুব ভালো রাঁধতে পারতেন এবং রামকানাই ছিলেন ভোজন বিলাসী। তিনি মাসে স্ত্রীকে একখানি সোনার গহনা কিনে দিতেন। টাকার দাম যেখানে হু হু করে নেমে যাচ্ছে, সেখানে সোনা একমাত্র অচল প্রতিষ্ঠ বস্তু। রামকানাই বাবু এক ঢিলে দুই পাখি মারতেন। ঘরে সোনাও আসত, গিন্নিও খুশি থাকতেন। খুশি হয়ে গিন্নি তাকে নানাবিধ অন্নব্যঞ্জন রান্না করে খাওয়াতেন। দুজনেই দুজনের কদর বুঝতেন। তারপর জ্যোতিষী মহাশয়ের ভবিষ্যৎবাণী ওলটপালট করে দিয়ে একটা ব্যাপার ঘটল। রামকানাই বাবুর স্ত্রী মাত্র কয়েকদিন জ্বরে ভুগে মারা গেলেন।
রামকানাইবাবুর স্ত্রী সুখ এবং ভোজন সুখ একই সঙ্গে ধূলিসাৎ হয়ে গেল। তিনি হৃদয়ে যত আঘাত পেলেন তার চেয়ে বেশি আঘাত পেলেন হৃদয়ের নিকটবর্তী অন্য একটা স্থানে। গৃহিণী রান্না খেয়ে তিনি কোনো মতে পাকস্থলীকে খাড়া রেখেছিলেন, এবার পাকস্থলী জবাব দিল। বোম্বে স্টমাক সংহার মূর্তি ধারণ করল। রামকানাই গোয়ানিজ বাবুর্চি রাখলেন, কিন্তু তাতে পেটের যন্ত্রণা বেড়ে গেল। অত গড়গড়ে রান্না রোগা পেটে সহ্য হবে কেন? গোয়ানিজকে বরখাস্ত করে তিনি বাংলাদেশ থেকে রাঁধুনি বামুন আনালেন। কিছুদিন মন্দ চলল না, কিন্তু ক্রমাগত থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর খেয়ে তার অরুচি ধরল। দিনান্তে অন্ন মুখে দিতে পারেন না। বোম্বে স্টমাক আসর জাকিয়ে বসল। রামকানাইবাবু গৃহিণী রান্না স্মরণ করে অশ্রু বিসর্জন করতে লাগলেন। ডাক্তার এলেন, মাথা নেড়ে বললেন, যদি বাঁচতে চান তো বোম্বে ছেড়ে পালান, এখানে থাকলে বাঁচবেন না। রামকানাইবাবু কাতর স্বরে বললেন, কিন্তু যাব কোথায়? বাংলাদেশে দুদিন থাকলে আমার ম্যালেরিয়া ধরে। ডাক্তার বললেন, কেন পুনায় যান না? পুনায় স্বাস্থ্য খুব ভালো, আপনার বোম্বে স্টমাক ছেড়ে যাবে। সুতরাং রামকানাইবাবু পাত্তাড়ি গুটিয়ে পুনায় এলেন। পুনায় তিনি পূর্বে কখনো আসেননি। তার রেস খেলার নেশা নেই। ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সম্বন্ধেও তার মন সম্পূর্ণ উদাসীন। কিন্তু পুনায় এসেই জায়গাটা তার ভালো লেগে গেল। তখন হেমন্তকাল, শীত পড়ি পড়ি করছে। শুকনো ঠান্ডা বাতাসে তার শরীর চাঙ্গা হয়ে উঠল। তিনি একটি হোটেলে উঠলেন এবং তৎক্ষণাৎ মশালা দোসা এবং দহিবড়া হুকুম দিলেন। এখানকার খাদ্যদ্রব্যের স্বাদই যেন আলাদা, আরো সতেজ, আরো মুখরোচক। শুধু তাই নয়, মশালা দোসা এবং দহিবড়া অবিলম্বে হজম হয়ে গেল। 3 দিন পুনায় থেকে রামকানাইবাবু বুঝলেন পুনার মতো পুণ্যস্থান আর নেই। তিনি এখানেই ডেরা ডান্ডা গাড়বেন। কাশী বৃন্দাবন যারা যেতে চায় যাক, তার পরম তীর্থ পুনা। কিন্তু হোটেলে কতদিন থাকা যায়? হোটেলে খাবার প্রথম 2-4 দিন মন্দ লাগে না, ক্রমে অসহ্য হয়ে ওঠে। হোটেলের একটি ঘরে আবদ্ধ থাকা কারাবাসের শামিল। অতএব চটপট একটা ব্যবস্থা করা দরকার। রামকানাইবাবু কর্মতৎপর লোক, তিনি মহা উৎসাহে লেগে গেলেন। পুনার পূর্ব দক্ষিণ প্রান্তে শঙ্কর শেঠ রোড নামে রাস্তা আছে। সেখানে একটু নিরিবিলি দেখে 2 বিঘা মাপের এক খণ্ড জমি কিনে ফেললেন। তারপর প্ল্যান তৈরি করিয়ে কর্পোরেশন থেকে প্ল্যান স্যাংশন করিয়ে কাজ আরম্ভ করে দিলেন। এখানে আসবার পর তার যে 2-4 জন বন্ধু জুটেছিল, তারা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, পুনায় বাড়ি ফেলেছেন, পাক্কা 3টি বছর লাগবে, এখানে 3 বছরের কমে বাড়ি হয় না। রামকানাইবাবু বললেন, দেখা যাক। 5 মাস পর তিনি গৃহপ্রবেশ করলেন। 4-5খানা ঘর নিয়ে একতলা বাড়ি, তাকে ঘিরে প্রশস্ত বাগান। গৃহপ্রবেশের দিন রামকানাইবাবু নিজের জানাশোনা বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে প্রচুর ভূরিভোজন করালেন। পুনায় তার দ্বিতীয় সংসার যাত্রা আরম্ভ হল। একলা বাড়িতে থাকেন, সঙ্গী সাথী নেই। বোম্বাই শহরে তিনি ভাড়াটে বাড়িতে থাকতেন, বাগান ছিল না। এখানে নিজের বাগান তৈরি করা নিয়ে বেশ আনন্দের দিন কাটতে লাগল। একদিন একটি বিলিতি পত্রিকায় দেখলেন, প্রাক কমিউনিস্ট যুগের চীনা ভাষায় প্রবাদ আছে, যদি একদিনের জন্য সুখী হতে চাও মদ খাও, যদি 1 মাসের জন্য সুখী হতে চাও বিয়ে করো, আর যদি চিরদিনের জন্য সুখী হতে চাও তো বাগান করো। প্রবাদটি রামকানাইবাবুর খুব ভালো লাগলো। তিনি দ্বিগুণ উৎসাহে বাগান বানাতে শুরু করে দিলেন। কলকাতা থেকে চালতার চারা, পাতিনিবুর কলম এসব আনালেন। দেওঘর থেকে গোলাপ, দার্জিলিং থেকে অর্কিড। দিনের বেলাটা বাগানের চিন্তায় আনন্দে কেটে যায়। এটি তার জীবনের অন্যতম বিলাস। একটি বিলাসের কথা আগে বলেছি, তিনি সুরন্ধিত অন্নব্যঞ্জন খেতে ভালোবাসতেন। আহারটি মনের মতো না হলে তার জীবনটাই বিস্বাদ হয়ে যেত। যতদিন গিন্নি ছিলেন ততদিন খাওয়া সম্বন্ধে তার চিন্তা ছিল না, কিন্তু এখন নির্জনে বসে প্রায় গৃহিণীর কথা স্মরণ করে অশ্রু বিসর্জন করেন। ডুমুরের ডালনা, পাবদা মাছের ঝাল, মুরগির রোস্ট, তেমন করে কে রাঁধবে? রামকানাই হাতে কলমে রন্ধনবিদ্যা আয়ত্ত না করলেও থিওরিটা ভালো রকম জানতেন। পুনায় এসে তিনি 5টা রাঁধুনি বদল করেছেন, দাঁড়িয়ে থেকে তাদের রান্না শেখাবার চেষ্টা করেছেন, কিন্তু কেউ কোনো কর্মের নয়।
কেবল সম্বর, শুকি ভাজি আর মশলা ভাত রাঁধতে জানে। নতুন রান্না শেখালেও শেখে না। রন্ধন কর্মটি আসলে একটি শিল্পকর্ম। রবীন্দ্রনাথ বলেছেন, কবিত্ব আর ল্যাজ টেনে বার করা যায় না, যার হবার তার হয়। রন্ধন পটুত্ব তাই, চন্দনং নবনে বনে। রামকানাইবাবু একটি প্রতিভাবান রাঁধুনি খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। রামকানাইবাবুর আরেকটি নেশার কথা এখনো বলা হয়নি, সেটি হচ্ছে তবলা। যদিও ওস্তাদ তাবলচি নন, তবু মোটের উপর ভালোই বাজাতে পারেন। তার একজোড়া ডুগি তবলা আছে। কলকাতা থেকে বটতলার ছাপা তবলা শিক্ষার বইও আনিয়েছেন। রোজ সন্ধ্যার পর বায়া তবলা নিয়ে বসেন। তার শ্রোতা নেই, একলা বসে বসে বাজিয়ে যান আর অস্ফুট স্বরে তবলার বোল আবৃত্তি করেন। ধিনাক ধা, ধিনাক ধা, ধিনাক ধিনাক ধা ধা ধা। এইভাবে পুনার নতুন বাড়িতে তার দিন কাটছে। দুজন মালি রেখেছেন, তাদের নিয়ে সকাল বিকেল বাগানের পরিচর্যা করেন। তার বাড়ির 2 মাইলের মধ্যে কোনো বাঙালির বাস নেই, তাই তার বাড়িতে বন্ধু সমাগম খুব একটা বড় হয় না। সন্ধ্যার পর তিনি বায়া তবলা নিয়ে বসেন, কিন্তু তার চিত্তে সুখ নেই। আহারের কথা মনে হলেই তার মন খারাপ হয়ে যায়। ভাপা ইলিশ মাছ, এঁচোড়ের ডালনা, পুঁইশাক আর কুচো চিংড়ির চচ্চড়ি স্মরণ হলেই তার চক্ষু এবং রসনা যুগপৎ জলপূর্ণ হয়ে ওঠে। একদিন বিকেলবেলা বাগানের কাজকর্ম সেরে রামকানাইবাবু বাড়ির সামনের বারান্দায় চেয়ার পেতে বসেছিলেন। আজ তার মন বড় খারাপ। যে রাঁধুনি চাকরটি মাসখানেক কাজ করছিল, সে আজ সকালে মাইনে পেয়ে দুপুরবেলা উধাও হয়েছে। আজকাল চাকর বামুনদের পাখনা গজিয়েছে, সর্বদাই উড়ু উড়ু করছে। বেশি দিন তাদের এক জায়গায় ধরে রাখা যায় না। আজ রাতটা রামকানাইবাবুকে হাত পুড়িয়ে রেঁধে খেতে হবে, কিংবা হোটেলে গিয়ে খেলে কেমন হয়। বাড়ির কাছাকাছি হোটেল নেই। লস্করে অর্থাৎ ক্যান্টনমেন্টে গেলে ভালো আমিষ হোটেল পাওয়া যায়। হোটেল থেকে খাবার আনিয়ে নিলে মন্দ হয় না। ফটক দিয়ে একজন নিম্ন শ্রেণীর বুড়ো গোছের লোক ঢুকল। তার সঙ্গে 10-12 বছরের একটি মেয়ে। এদেশে নিম্ন শ্রেণীর লোক সাধারণত মারাঠা নামে পরিচিত। এরা মহারাষ্ট্র দেশের মাটির সন্তান। এরা চাষবাস করে, কুলিকাবাড়ির কাজ করে, সৈন্যদলে যোগ দেয়। এরাই দেশের মেরুদণ্ড। বৃদ্ধ লোকটি রামকানাইবাবুর কাছে এসে প্রশ্ন করল, ঘাটি মনুষ্য পাইছে, অর্থাৎ চাকর চাই? রামকানাইবাবু মারাঠা ভাষা বোঝেন ও বলতে পারেন। তিনি বৃদ্ধের পাকানো চেহারার উপর একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, রাঁধতে পারিস? বৃদ্ধ বলল, আমার নাতনি গোদাবরী বাই রাঁধতে জানে। এই বলে পাশের মেয়েটার দিকে চোখ নামালো। মেয়েটাকে রামকানাইবাবু এতক্ষণ ভালো করে চেয়ে দেখেননি। নিতান্তই ছেলে মানুষ মেয়েটা, কৈশোরে পদার্পণ করেছে কিনা সন্দেহ। কাছা দিয়ে কাপড় পরা অপরিণত শ্যামল দেহটিতে কিন্তু বেশ শ্রী আছে। যৌবনে কুক্কুরি ধন্যা জাতীয় অস্থির লাবণ্য নয়, সহজাত বলিষ্ঠ শ্রী। চোখে মুখে উৎসুক বুদ্ধির ছাপ রয়েছে। মনে হয় সে স্বভাবতই নিপুণ ও কর্মতৎপর। রামকানাইবাবু তাকে জিজ্ঞেস করলেন, তুই কি কি রাঁধতে পারিস? গোদাবরীর চোখ দুটো চকচক করে উঠল। যা বলবে সব রাঁধতে পারি। রামকানাইবাবু বললেন, মারাঠি রান্না ছাড়া আর কিছু রাঁধতে জানিস? গোদাবরী বলল, না, কিন্তু শিখিয়ে দিলে পারি। মেয়েটার আত্মপ্রত্যয় রামকানাইবাবুর ভালো লাগলো। তিনি গোদাবরী ঠাকুরদা মারুতিকে বললেন, বয়স কম, পারবে কিনা জানি না, তবু চেষ্টা করে দেখব। তারপর গোদাবরীর চাকরির শর্ত ঠিক হলো। 12 টাকা মাইনে, দুবেলা খেতে পাবে, হোলি আর দেয়ালির সময় কাপড় পাবে। রোজ সূর্যোদয়ের আগে আসবে, সারাদিন কাজকর্ম করবে, তারপর রাত্রিরে রান্নাবান্না সারা হলে নিজের খাবার নিয়ে ঘরে চলে যাবে। শর্ত পাকা হলে রামকানাই গোদাবরীকে বললেন, তবে আজ থেকে শুরু করে দে। আজ বেশি কিছু রাখতে হবে না। জোয়ারের ভাকরি, আমটি আর কদবেলের চাটনি আর মাটন। বেশি ঝাল দিবি না। কাল থেকে বাংলা রান্না শেখাবো। আয়, তোকে রান্নাঘর দেখিয়ে দিই। মারুতি সামনের বারান্দায় উপু হয়ে বসে রইল। রামকানাই গোদাবরীকে রান্নাঘরে নিয়ে গেলেন। রান্নাঘরটি আকারে বেশ বড়। একাধারে রান্নাঘর এবং ভাড়ার ঘর, তার পাশে টেবিল পাতা খাবার ঘর। গোদাবরী সব দেখে শুনে নিয়ে চটপট কাজ আরম্ভ করে দিল। রামকানাই বসবার ঘরে গিয়ে মেঝে মাদুর পাতলেন, তার উপর ডুগি তবলা রাখলেন। একটা কাচের গ্লাসে ফিকে হুইস্কি তৈরি করে ডুগি তবলার সামনে বসলেন।
একটি কাঠের হাতুড়ি দিয়ে যন্ত্র বাঁধতে বাঁধতে ভাবলেন, মেয়েটা চটপটে আছে, কিন্তু বয়স বড় কম। বাড়ির সব কাজ হয়তো পারবে না। যদি রান্নাটা শেখাতে পারি, তাহলে না হয় অন্য কাজের জন্য একটা চাকর রাখলেই চলবে। গেলাসে একটা ছোট্ট চুমুক দিয়ে তিনি চক্ষু অর্ধমোদিত করে বাজাতে আরম্ভ করলেন। ধিনাধিন তাক ধিনাধিন। ঘণ্টাখানিক কেটেছে কি না কেটেছে, রামকানাই বাবু সবেমাত্র হুইস্কির গ্লাসে শেষ চুমুক দিয়েছেন। গোদাবরী দোরের কাছে এসে দাঁড়ালো, বলল, রাও, তোমার খাবার তৈরি। রামকানাই বাবু অবাক হয়ে চোখ তুললেন। বলিস কি রে, এরই মধ্যে? গোদাবরী বলল, হ। রামকানাই গিয়ে টেবিলে খেতে বসলেন। গোদাবরী পরিবেশন করল। রামকানাই প্রত্যেকটি রান্না চেখে চেখে খেলেন। তার মন খুশি হয়ে উঠল। বাহ, মেয়েটা রান্নার হাত আছে, ওকে শেখালে শিখবে। তিনি আহার শেষ করে অনেকদিন পরে একটি পরিতৃপ্তির ঢেকুর তুললেন। বললেন, বেশ রেঁধেছিস, তুই এবার তোর খাবার নিয়ে ঘরে যা, তোর ঠাকুরদা বসে আছে। গোদাবরীর মুখে এক ঝলক সার্থকতার হাসি খেলে গেল। সে নিজের খাবার পুটুলি বেঁধে নিয়ে ঠাকুরদার হাত ধরে চলে গেল। রামকানাই তাকে বলে দিলেন, ভোরবেলা আসবি, আমি 6:30টার সময় চা খাই। পরদিন সূর্যোদয়ের আগে রামকানাই বাগানে বেড়াচ্ছিলেন। গোদাবরী এলো। আজ আর তার সঙ্গে মারুতি নেই, একাই এসেছে। সন্ধ্যাবেলা মারুতি আসবে তাকে নিয়ে যাবার জন্য। তাদের ঘর বেশি দূর নয়, 1/2 মাইল আন্দাজ হবে। কিন্তু গোদাবরী অন্ধকারে একলা পথ চলতে ভয় পায়। 10 মিনিটের মধ্যে গোদাবরী স্টোভে চা তৈরি করে রামকানাই বাবুকে ডাকল। চায়ের চুমুক দিয়ে তিনি একটু হাসলেন। মারাঠি চা হয়েছে, কড়া পাচনে, প্রচুর দুধ আর চিনি। তিনি বললেন, চা ভালো হয়নি, বেজায় কড়া হয়েছে। গোদাবরী লজ্জা পেয়ে বলল, তুমি কেমন করে চা খাও আমাকে শিখিয়ে দাও, আমি করে দেব। বিকেলবেলা চা তৈরি করার সময় শিখিয়ে দেব। চা খেয়ে রামকানাই বাজার করতে বেরোলেন। অন্যান্য শাকসবজির সঙ্গে তিনি একটি মোচা পেলেন। মোচা এদেশে সুলভ সামগ্রী নয়। এদেশের লোক কি করে মোচা রাখতে হয় জানে না। তিনি স্থির করলেন, মোচার ঘন্ট দিয়েই গোদাবরীর রান্নার হাতে খড়ি দেবেন। রোজ একটি করে বাংলা রান্না শেখাবেন। 7 দিন কাটবার পর রামকানাই নিঃসংশয়ে বুঝলেন, গোদাবরী একটি নারী রত্ন। রান্নার কথা তাকে একবারের বেশি দুবার বলতে হয় না। নুন, ঝাল, টক, মিষ্টি যা যা দিতে হয় এবং যতখানি দিতে হয় একবারই শিখে নেয়। তাছাড়া সারাদিন বাড়িময় যেন চরকি পাক ঘুরে বেড়ায়। এটা ধুচ্ছে, ওটা মুছছে, আসবাব ঝাড়ছে, মেজে ঝাড়ু দিচ্ছে। শরীরে ক্লান্তি নেই, মুখে হাসিটি লেগে আছে। 1 সপ্তাহ পর রামকানাই বাবুকে আর কিছু বলতে হয় না। ঘড়ির কাঁটার মতো বাড়ির কাজ চলতে থাকে। 1 মাস পর রামকানাই বাবু গোদাবরীর মাইনে বাড়িয়ে দিলেন, 12 টাকা থেকে 15 টাকা। তিনি অবশ্য ব্যবসাদার লোক। মনে মনে যতটা খুশি হয়েছেন, মুখে ততটা প্রকাশ করেন না। কিন্তু তার অন্তরের সমস্ত বাৎসল্য স্নেহ গিয়ে পড়েছে এই ছোট্ট মেয়েটার উপর। শুধু তাই নয়, গোদাবরীর অশেষ বুদ্ধি ও গুণপনার জন্য তাকে মনে মনে সমীহ করেন। হোক 12 বছরের মেয়ে, এমন মেয়ে কটি মেলে। এইভাবে রামকানাই বাবুর জীবনে তৃপ্তি ও সন্তোষের ফল্গুধারা বইতে আরম্ভ করেছে। কিন্তু একটি উদ্বেগ মাঝে মাঝে তার মনের মধ্যে উকি মারে। গোদাবরী যদি চাকরি ছেড়ে দিয়ে চলে যায়? এরকম উদ্বেগের একটু কারণও ঘটেছিল। একদিন সন্ধ্যাবেলা পরিচিত এক বাঙালি ভদ্রলোক বেড়াতে এলেন। রামকানাই বাবু সমাদর করে তাকে হিঙের কচুরি আর রস বড়া খাওয়ালেন। খেয়ে ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে বললেন, এত চমৎকার বাংলা খাবার কোথায় পেলেন? রামকানাই বাবু তখন সগর্বে গোদাবরীকে ডেকে দেখালেন, এই মেয়েটি তৈরি করেছে। ভদ্রলোক কৌতূহলী হয়ে গোদাবরী সম্বন্ধে নানান প্রশ্ন করলেন। তিনিও সরলভাবে উত্তর দিলেন। 2-3 দিন পর আরেকটি পরিচিত ভদ্রলোক বেড়াতে এলেন। তিনি গোদাবরীর তৈরি নিমকি আর দরবেশ খেয়ে চমৎকৃত। গোদাবরী সম্বন্ধে তত্ত্ব তলার সুলুক সন্ধান নিলেন। সে কত মাইনে পায়, কোথায় থাকে, এইসব। দিনে দিনে রামকানাই বাবুর অতিথির সংখ্যা বাড়তে লাগল। সকলেই গোদাবরীকে দেখতে চায়, তার খাবার খেতে চায় আর তার কথা জানতে চায়। রামকানাই বেশ আনন্দে আছেন, কারণ তিনি যেমন খেতে ভালোবাসেন, তেমনি খাওয়াতেও ভালোবাসেন। বুড়ো মারুতি রোজ সন্ধ্যের পর আসে, দেয়ালে ঠেস দিয়ে উপু হয়ে বসে থাকে। গোদাবরীর কাজ সারা হলে তাকে নিয়ে চলে যায়।
একদিন মারুতি গলা খাকারি দিয়ে বলল, রাও, একজন বাঙালি বাবু 20 টাকা পকেট দিয়ে গোদাকে রাখতে চায়। এই বলে মারুতি মিটি মিটি চোখে রামকানাইবাবুর মুখ দেখতে লাগলো। রামকানাইবাবু চমকে গেলেন, হঠাৎ কথা খুঁজে পেলেন না। কি ভয়ানক ব্যাপার! ভেতরে ভেতরে গোদাবরীকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তিনি নিজেকে সামলে নিয়ে নীরস কণ্ঠে বললেন, গোদাবরী যদি যেতে চায় যাবে। তিনি বারান্দা থেকে উঠে তবলা বাজাতে বসলেন। ঘটনাক্রমে সেদিন কোনো বাঙালি বন্ধুর আবির্ভাব হয়নি। যথাসময়ে খেতে বসলেন। গোদাবরী পরিবেশন করল। তিনি মুখ গম্ভীর করে খাচ্ছেন। অন্যদিনের মতো রান্নার দোষগুণ আলোচনা করছেন না। গোদাবরী কয়েকবার তার মুখের দিকে তাকালো। তারপর খাওয়া যখন শেষ হয়ে এসেছে তখন সহজ গলায় বলল, বুড়া বড় লোভী। বাবুরা বেশি পয়সা দিয়ে আমাকে নিতে চায়, তাই বুড়ার লোভ হয়েছে। আমি কিন্তু যাব না। সে যত টাকাই দিক আমি যাব না। রামকানাইবাবুর মুখে সহস্র হাসি ফুটে উঠল। তিনি গদগদ স্বরে বললেন, যাবি না? গোদাবরী বলল, না, আমি 8 বছর বয়স থেকে কাজ করছি। অনেক বাড়িতে কাজ করেছি। তোমার বাড়িতে কাজ করতে আমার ভালো লাগে। যেসব বন্ধুরা গোদাবরীকে ভাঙিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন, তারা যখন তাকে ভাঙাতে পারলেন না, তখন রামকানাইবাবুর উপর ভীষণ চটে গেলেন। তারা নিজেদের মধ্যে কানাকারি করতে লাগলেন, মেয়েটা দেখতে ছোটখাটো হলে কি হবে, মারাঠি মেয়ে তো, মেঘে মেঘে বেলা হয়েছে, নিশ্চয়ই রামকানাইবাবুর সঙ্গে, ইত্যাদি। কিন্তু ইতিমধ্যে আরো একটি ঘটনা ঘটেছিল, যার ফলে সন্দিগ্ধ ব্যক্তিদের সন্দেহ আরো বেড়ে গিয়েছিল। মারুতি বুড়ো রোজ সন্ধ্যের পর গোদাবরীকে নিতে আসত। একদিন সে এলো না। রামকানাইবাবু রাত্রির আহার সমাধা করে বাগানে বেড়াচ্ছিলেন। মারুতির অনুপস্থিতি সে লক্ষ্য করেনি। তিনি দেখলেন গোদাবরী বারবার ঘরবার করছে, কখনো ফটক পর্যন্ত গিয়ে বাইরে উকি মেরে দেখছে। তিনি জিজ্ঞেস করলেন, কি তুই এখনো ঘুরঘুর করছিস যে, ঘরে যাবি না? গোদাবরী উদ্বিগ্ন স্বরে বলল, বুড়া এখনো আসেনি রাও। সকালবেলা বলেছিল শরীর ভালো নয়, হয়তো বিছানা নিয়েছে। তা কি হয়েছে, তুই একাই চলে যা না, তোর ঘর তো খুব বেশি দূরে নয়। না রাও, রাত্রিরে একলা পথ হাঁটতে আমার ভারী ভয় করে। আর একটু দেখি, বুড়া যদি না আসে তখন রান্নাঘরে শুয়ে রাত কাটিয়ে দেব। আরো 8 ঘন্টা কেটে গেল, কিন্তু মারুতি এলো না। গোদাবরী তখন রান্নাঘরের মেঝে মাদুর পেতে শুয়ে পড়ল। তারপর থেকে রামকানাইবাবুর বাড়িতে গোদাবরী রাত্রিবাস একরকম কায়েমি হয়ে গেল। বুড়ো রোজ আসে না, যেদিন আসে গোদাবরীকে নিয়ে যায়। বাকি রাত্রিগুলোর গোদাবরী রামকানাইবাবুর বাড়িতেই ঘুমোয়। গুজবের যিনি অধিষ্ঠাত্রী উপদেবতা, তিনি চুপ করে থাকেন না। পুনায় বাঙালিদের ঘরে ঘরে উত্তেজিত জল্পনা শুরু হয়ে যায়। রামকানাইবাবু যে ডুবে ডুবে জল খাচ্ছেন, এ বিষয়ে কারুর মনে কোনো সন্দেহ থাকে না। আশ্চর্য এই যে রামকানাইবাবু এইসব আলাপ আলোচনা জল্পনা কল্পনার কিছুই খবর রাখেন না। এমনকি সম্প্রতি তার বাড়িতে বাঙালি বন্ধু বান্ধবের পদার্পণ যে থেমে গেছে, তা তিনি লক্ষ্যও করেননি। তিনি তার বাগান, তবলা এবং রান্নাবান্নার মধ্যে মগ্ন হয়ে আছেন। এইভাবে প্রায় 4 বছর কেটে গেল। এখন মানুষের জীবনে 4 বছর খুব কম সময় নয়। যার 45 বছর বয়স ছিল, সে 49-এ পৌঁছেছে। 12 বছর বয়সের খুকি 16 বছরে পদার্পণ করেছে। কারুর গোঁফ গজিয়েছে, কারুর গোঁফে পাক ধরেছে। কিন্তু আশ্চর্য এই যে রামকানাইবাবু এই কাল সঞ্চার কিছুই জানতে পারেননি। তার শরীরে গুরুতর রোগ আর কিছু নেই। বোম্বে স্টমাক বোম্বাই বর্ষার মতো সহ্যাদ্রির ওপারে আটকে গিয়েছে। নানা রঙের দিনগুলো তার হৃদয়ের বাগানে বিচিত্র সুন্দর প্রজাপতির মতো মধুপান করে বেড়াচ্ছে। মনে হয় তার জীবনের এই অকাল বসন্ত কোনোদিন শেষ হবে না। গোদাবরী 16 বছরে পা দিয়েছে। মেয়েদের পক্ষে 16 বছরে পা দেয়া সামান্য নয়, কিন্তু গোদাবরী যেন নিজের অজ্ঞাতসারেই ষোড়শী হয়ে উঠেছে। তার শরীর একটু লম্বা হয়েছে, একটু পরিণত হয়েছে, চোখের দৃষ্টিতে একটু গভীরতা এসেছে। সে নিম্ন শ্রেণীর মেয়ে, কিন্তু তার মন প্রসারণশীল। অবস্থান্তরের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়েছে। এছাড়া সে যেমনটি ছিল এখনো ঠিক তেমনটি আছে। হঠাৎ একদিন শান্ত রসাস্পদ তপবনে বিঘ্নরাজের আবির্ভাব হল।
নানান রঙের দিনগুলো চৈতালি ঘূর্ণির মুখে উড়ে যাবার উপক্রম করল। একদিন দুপুরবেলা খেতে বসে রামকানাই লক্ষ্য করলেন গোদাবরীর মুখ ফুলো ফুলো, চোখ ছলছল করছে। তার প্রকৃতি স্বভাবতই প্রফুল্ল, কিন্তু আজ তার মুখে কথা নেই, হাসি নেই। রামকানাই জিজ্ঞেস করলেন, কিরে গোদা, তোর সর্দি হয়েছে নাকি? গোদা উত্তর দিল না, নিঃশব্দে পরিবেশন করে চলল। রামকানাই ভাবলেন, সর্দি হয়েছে, সেরে যাবে। তিনি কিছু বললেন না। গোদার যে সর্দি হয়নি, সে লুকিয়ে কেঁদেছে, এ কথা তিনি জানতে পারলেন না তখন। সেদিন সন্ধ্যার সময় মারুতি এসে উপুু হয়ে বসল। কয়েকবার গলা খাকারি দিয়ে বলল, গোদার কাজ করতে পারবে না, ওর বিয়ে ঠিক হয়েছে। রামকানাই বজ্রাহতের মতো ক্ষণকাল বসে রইলেন। তারপর চিড়িক মেরে বলে উঠলেন, কি বললি? কার বিয়ে? কিরকম বিয়ে? মারুতি তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করল যে পুনা থেকে 20 ক্রোশ দূরে একটি গ্রামে গোদাবরীর বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে। সামনের হপ্তায় বর বিয়ে করতে আসবে। রামকানাই ভীষণ অস্থির হয়ে বললেন, না না না, এ কি আবার হাঙ্গামা? ওইটুকু মেয়ের বিয়ে হতেই পারে না, যা তুই ভাগ। মারুতি ভাগল না। সে চিবিয়ে চিবিয়ে বলল, রাও, গোদার 16 বছর বয়স হয়েছে, এখন ওর বিয়ে না দিলে জাত থেকে কেটে দেবে। তাছাড়া বরের বাপের কাছ থেকে আমি গোদার দাম নিয়েছি 300 টাকা, সে ছাড়বে কেন? আমার নামে মামলা করে দেবে। রামকানাই গুম হয়ে বসে রইলেন। মারুতি উঠে দাঁড়ালো, বলল, আজ আমি তোমাকে খবর দিতে এসেছিলাম, কাল বিকেলবেলা এসে গোদাকে নিয়ে যাব। সে রাত্রে আর তবলা বাজানো হলো না। রামকানাই উষ্ণ মস্তিষ্কে বাগানে পায়চারি করতে লাগলেন। রাত্রি 9টা বেজে যাওয়ার পর যখন তিনি খেতে এলেন না, তখন গোদাবরী বাইরে এসে তাকে ডাকল, রাও, খেতে এসো, খাবার দিয়েছি। রামকানাই হঠাৎ তেরিয়া হয়ে বললেন, খাবো না, খিদে নেই, বলে নিজের বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন। গোদাবরী তার পায়ের কাছে এসে বসল, পায়ের উপর হাত রেখে বলল, খাবে চলো, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। রামকানাই ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলেন, আঙুল তুলে বললেন, দেখ গোদা, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, আমিও পুরা ছেড়ে চলে যাব। গোদাবরী ঝরঝর করে কেঁদে ফেলল। বুঝে যাওয়া গলায় বলল, আমি কি করব? আমি তোমায় ছেড়ে যেতে চাই না, বিয়ে করতে চাই না, কিন্তু জাতের লোকেরা নানা কথা বলছে। কথাটা রামকানাইয়ের কানে খোঁচা দিল। তিনি ভ্রুকুটি করে বললেন, কি বললি? নানা কথা বলছে? কি কথা বলছে? গোদাবরী অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, সে তোমার শুনে কি হবে? তার মুখে লজ্জা দেখে বোঝা যায় সে আর নেহাত ছেলে মানুষ নয়, জ্ঞান বুদ্ধি হয়েছে। রামকানাই সিংহ বিক্রমে লাফিয়ে খাট থেকে নামলেন, হুঙ্কার ছেড়ে বললেন, কি ছোট মুখে বড় কথা? আমার নামে, আমাদের নামে কলঙ্ক? কে বলেছে কথা? পচাং করে তার মুন্ড উড়িয়ে দিব। তিনি কিছুক্ষণ দাপাদাপি করলেন, শেষে ক্লান্ত হয়ে বললেন, কিন্তু এখন কি উপায় গোদা? উপায় কিছু নেই, বিয়ে আমাকে করতেই হবে। রামকানাই আবার গরম হয়ে উঠলেন, বিয়ে করতেই হবে? এ কি মগের মুল্লুক নাকি? তুই সাবালক হয়েছিস? এই পর্যন্ত বলে রামকানাই থমকে গেলেন। তার মাথায় অ্যাটম বোমার মতো একটা প্রচন্ড আইডিয়া বিস্ফোরিত হলো। তিনি কিছুক্ষণ ফ্যালফেল চোখে চেয়ে থেকে বললেন, গোদা। তার গলার সব জোর যেন ফুরিয়ে গেছে। শঙ্কা কম্পিত স্বরে গোদাবরী বলল, কি? রামকানাই খুব খানিকটা নিঃশ্বাস টেনে নিয়ে বলতে আরম্ভ করলেন, আমাকে বিয়ে করবি? আমার বয়স হয়েছে, কিন্তু এখন অনেকদিন বাঁচব, আমার টাকাও আছে অনেক, সব তুই পাবি, করবি আমাকে বিয়ে? গোদা খাটের পাশে যেমন বসেছিল তেমনি বসে রইল, তারপর বিছানায় উপুড় হয়ে কাঁদতে লাগল। রামকানাই ভ্যাবাচাকা খেয়ে বলল, তাহলে তুই তাহলে রাজি নয়? গোদা চোখ মুছে উঠে দাঁড়ালো, ধরা ধরা গলায় বলল, আমাকে তাড়িয়ে দিলেও আমি বাড়ি ছেড়ে নড়ব না, এসো। সে রামকানাইকে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রামকানাই মহানন্দে তার পিছু নিলেন, বলতে বলতে চললেন, এ বাড়ি থেকে তোকে তারাই কার সাধ্যি? ব্যাস, তুই যখন রাজি তখন আর ভয় কাকে? কালে আমি সব ঠিক করে ফেলছি, আর দেরি নয়, বিলম্বে কার্যহানি। খুব খিদে পেয়েছে রে গোদা, এবেলা কি কি রেঁধেছিস বল দেখি। রামকানাই করিতকর মালক। পরদিন সকালে উঠেই উকিলের বাড়ি গেলেন। বিকেলবেলা মারুতি গোদাবরীকে নিতে এসে দেখল
পুরোহিত, উকিল, সাক্ষী সকলের সামনে রামকানাই ও গোদাবরীর বিয়ে হচ্ছে। মহারাষ্ট্র দেশে দিনের বেলা বিয়ে হয়। বিবাহ ক্রিয়া শেষ হলে রামকানাই মারুতির হাতে 1000 টাকা দিয়ে বললেন, এই নে গোদাবরীর কন্যাপণ। মারাঠি উকিল মহাশয় রশিদের উপর মারুতির টিপসই নিলেন। মারুতি 1000 টাকা পেয়ে এমন বোকা বনে গেল যে আপত্তির একটি কথাও তার মুখ দিয়ে বেরোল না। রামকানাই বাবু সুখে আছেন, গোদাবরী তাকে সুখে রেখেছে। কবি গেয়েছেন, রমণীর মন সহস্র বৎসরের সাধনার ধন, আবার না চাইলেও তাকে পাওয়া যায়। রামকানাই বাবুর জীবনের প্রার্থনীয় আর কিছু নেই। এইভাবে যদি বাকি দিনগুলো কেটে যায়, যাক না। ডুগি তবলা বাজাতে বাজাতে মাঝে মাঝে তার সেই জ্যোতিষীর কথা মনে পড়ে। স্ত্রী সুখ, ভোজন সুখ, বিশ্রাম সুখ। জ্যোতিষীর কথা মিথ্যে হয়নি। কেবল পুনার বাঙালিরা রামকানাইকে একঘরে করেছে, ক্রিয়াকর্মে ডাকে না, কিন্তু বাৎসরিক বারোয়ারি চাঁদা তোলার সময় তার কথা তাদের মনে পড়ে যায়। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প গোদাবরী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই গল্পটি লিখেছিলেন 1962 সালে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। টাটা।